অন্যায় করেছে এমন মানুষকে এখনো চুল কেটে দেওয়া বা চুল কামিয়ে দেওয়া আমরা দেখতে পাই। রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের চুল সে তো বিখ্যাত কাকপক্ষ। পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্র কপর্দ স্টাইল করেন যখন তিনি বনবাসে চলে যান। ধৃষ্টদ্যুম্ন যখন দ্রোণাচার্যকে মারছেন তখন চুলের মুঠিটা ধরে গলাটা কেটেছিলেন। টোটাল চুলটাকেই বলে শিখা। প্রতিদিনই আসার সময় ভাবতে থাকি সত্যি আজ কি দিয়ে শুরু করব, কিন্তু শুরু একটা থাকে। আপনাদের কেমন লাগছে একটু যদি জানান। নমস্কার। চুল বা কেশ, তাকে যে নামেই ডাকুন, চিকুর, কুন্তল, অলক, ইংরেজিতে হেয়ার, যে নামেই ডাকুন, আসলে চুল এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মরা কেরাটিন সমৃদ্ধ কোষ। ত্বকের মধ্যে লুকিয়ে থাকা মূল, সেখান থেকে এর উৎপত্তি। ফলিকল বলে যেটা। বারবারন্ত হয়। অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম থেকে আমাদের রক্ষা করে। দিনে ১ মিলিমিটারের অর্ধেকেরও অনেকটা কম বাড়ছে। এই হলো চুল। স্তন্যপায়ী জীবীদের প্রত্যেকেরই চুল হয়। তবে কিছু, কিছু ব্যতিক্রম আছে। আমরা সেগুলো আজকের আলোচনায় বলব না। এই চুল, এটা মান, সম্মান, আভিজাত্য, বৈভব এর যেমন প্রতীক, তেমনি মান সম্মান মাটিতে ধুলিয়ে দেওয়ার মানে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যে, ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্যে অসম্মানসূচক নানা প্রতিক্রিয়াতেও কিন্তু মাথার চুলই দাঁড়িয়ে যায় অন্যতম উপায় হিসেবে। যেমন ধরুন মারামারি বা ঝগড়াতে, এটা আপনারা সকলেই দেখেছেন। চুল ধরে চুলোচুলি, এটা মোটামুটি সকলের অভিজ্ঞতা আছে। অন্যায় করেছে এমন মানুষকে এখনো চুল কেটে দেওয়া বা চুল কামিয়ে দেওয়া আমরা দেখতে পাই। সেই যুগও আমরা খুব একটা দূরে ফেলে রেখে আসিনি। আগে তো এগুলো হতই, চুল কামিয়ে দেওয়া। স্নেহ প্রকাশে দেখবেন একেবারে আদি যুগ থেকে বাচ্চাদের, ছোটদের, বড়রা যখন আশীর্বাদ করে, আশীর্বাদ করার সময় চুমু দেয় এবং চুলের ঘ্রাণ নেয়। এই চুলের ঘ্রাণ নেওয়াটা কিন্তু মহাকাব্যে আছে, পুরাণেও আছে, ছোটদের। আর রোমান্টিকতায় চুলের প্রসঙ্গ যে কতবার, কতভাবে এসেছে তার কোনো হিসেব নেই। সেটা ছেলেদের যেমন এসেছে, মেয়েদেরও বহুবার এসেছে। বহুবার, বহু কবি বলেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন না? পাঁচিলের গায়ে চীনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া, এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজ দিলেম রেখে। পারো যদি এসো শব্দবিহীন পায়, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাঁকনের ঋণে ঋণ, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। সেখানেও চুলের কথা রবীন্দ্রনাথের নিমন্ত্রণ থেকে পড়লাম। কবি, গল্পকারেরা চুল নিয়ে অনেক বলেছেন। ভেজা চুলের গন্ধও কিন্তু বাদ যায়নি। জীবনানন্দের বনলতা সেনে বিখ্যাত লাইন, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাই হোক, সেই চুল রাখা, সেই চুলের স্টাইল, তাকে কাটা, তাকে ছাঁটা, সর্বোপরি সেই চুলের যত্ন, সে কি আজকের?
বহু পুরনো, ২,৫০০ খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পার সভ্যতা, তাতে পোড়ামাটি বা পাথরের মূর্তি অথবা যে ছবি আমরা দেখতে পাই, পরবর্তীকালে ছবি করা হয়েছে, তাতে বিভিন্ন রকম চুলের স্টাইল আমরা দেখি। চুল দুপাশ থেকে এনে মাথার পেছনে বেঁধে রাখা, দুপাশ থেকে এনে কোঁকড়ানো চুল, মাথার মাঝখান থেকে সিঁথি পেড়ে দুভাগে চুল আঁচড়ানো। দেখবেন এই ছবিটি, মানে আমি এগুলো সব মহেঞ্জোদারো, হরপ্পার ছবির বলছি। এই যে মাঝখান থেকে সিঁথি পেড়ে আঁচড়ানো, এটা বহু ইতিহাস বইতে এই ছবিটা আবছা, আবছা আগের সময় থাকতো। ইনি হলেন, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। ইনি হলেন একজন পুরোহিত রাজা মহেঞ্জোদারোর। বিশেষ করে মেয়েদের বেণী, লম্বা চুল, সেটাকে মাথায় নিয়ে পেছন দিকে নিয়ে গিয়ে একটা গিঁট দেওয়া বা পুরো চুলটিকে পেছনে নিয়ে গিয়ে একটা খোঁপা বেঁধে দেওয়া। এগুলো মূর্তি প্রচুর আছে হরপ্পায়, পাওয়া গেছে। টেরাকোটায় এমন বহু মূর্তি রয়েছে। আপনারা ইন্টারনেট সার্চ করলেও দেখে নিতে পারেন। এটা কিন্তু বৈদিক যুগের আগের ছবি, প্রাক বৈদিক। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে যদি বৈদিক যুগ ধরা হয়, এখন অবশ্য সময়টা অন্যরকমভাবেও গোনা হয় কোথাও, কোথাও। যাই হোক, সেখানে ঋগ্বেদে চুলের নানা কথা, তার ব্যঞ্জনা, তার উদাহরণ, তার তুলনা, এগুলো রয়েছে। রামায়ণ মহাভারতে একাধিক ঘটনা আছে চুল নিয়ে। রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের চুল সে তো বিখ্যাত কাকপক্ষ। পক্ষ মানে পাখা, কাকের পাখা, কাকের পাখার মতো স্টাইল। পরবর্তীকালে ভগবান শ্রী রামচন্দ্র কপর্দ স্টাইল করেন যখন তিনি বনবাসে চলে যান। মহাভারতে কীচকের সঙ্গে মল্লযুদ্ধে, মনে আছে কীচক অপমান করেছিল দ্রৌপদীকে যখন ছদ্মবেশে অজ্ঞাতবাসে ছিলেন। সেই মল্লযুদ্ধে চুলের মুঠি ধরে ভীম কীচককে মাটিতে ফেলে দিয়েছিল। দেখুন চুল কোথায়, কোথায় কাজে লেগেছে। ওই বিরাট পর্বেই, ওই বিরাট রাজ্যে ছদ্মবেশে অর্জুন বৃহন্নলা সেজে লম্বা চুলের একটা বেণী রেখে ঘুরে বেড়াতো। মেয়েদের নাচ শেখাতো। এই লম্বা চুলটা কিন্তু অর্জুনের তার আগে থেকেই হয়েছে। কারণ বনবাসে ছিলেন, তখন চুলটা রেখেছেন এবং সেটা এখানে কাজে লাগিয়ে দিয়েছেন লম্বা একটা বেণী করে। ধৃষ্টদ্যুম্ন যখন দ্রোণাচার্যকে মারছেন, অশ্বত্থামার বাবা, গলা কেটে নিচ্ছেন, তখন চুলের মুঠিটা ধরে গলাটা কেটেছিলেন ধৃষ্টদ্যুম্ন। এরকম অজস্র উদাহরণ আছে চুল নিয়ে। আর বিরাট রাজার কাছে অজ্ঞাতবাসে দ্রৌপদী হয়েছিলেন শৈরিন্ধ্রী। শৈরিন্ধ্রী, আমরা দ্রৌপদীকে শৈরিন্ধ্রী বলে ডাকি অনেক সময়। শৈরিন্ধ্রী কথাটার অর্থ হলো ফিমেল অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ পরিচারিকা। তারা এই বড় বড় বণিকদের বাড়ি, রাজপ্রাসাদে পরিচারিকার কাজ করে। তারা শৈরিন্ধ্রী। নানা রকমের শৈরিন্ধ্রী হয়। বিশেষ করে চুলের পরিচর্যা যারা করেন, চুলের পরিচর্যা জানা মহিলাদের শৈরিন্ধ্রী বলে এবং তারা রাজপ্রাসাদে তাদের কদর বেশি এবং এরা প্রচুর বেতন পেতেন, হাইলি পেড। যার জন্যে দ্রৌপদী শৈরিন্ধ্রীর ছদ্মবেশে বিরাট রাজার ওখানে থাকতে পেরেছিলেন। আবার দ্রৌপদীর যখন অপমান হয়, দুঃশাসন তাকে চুল ধরে নিয়ে রাজসভায় টেনে নিয়ে আসছেন, সেই যে প্রতিজ্ঞা দ্রৌপদী করেছিল সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আমি একটু মনে করিয়ে দিই। দ্রৌপদী বলেছিলেন, দুঃশাসনের রক্ত দিয়ে চুল বাঁধবেন। এই প্রতিজ্ঞাটা করেছিলেন দ্রৌপদী। এবং এভাবেই তিনি কিন্তু চুল না বেঁধে, না আঁচড়ে দিনের পর দিন রেখে গেছেন। এমনকি যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্যোগ পর্বে
শান্তির জন্য দৌত্য করতে যাচ্ছেন, দূত হয়ে যাচ্ছেন হস্তিনাপুরে। তখনও দ্রৌপদী নিজের নোংরা চুলটা, না বাঁধা চুল, না আঁচড়ানো চুল দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, সন্ধি করার সময় আমার চুলের কথা স্মরণ করবেন। চুল একটা বিষয় বটে। এখন আমাদের বেদে, এখন বেদ না বললে আমরা অনেক সময় বলি না, একটা প্রবাদ হয়ে গেছে, বেদে আছে। বেদে আছে মানে এটা ঠিকঠাক, হ্যাঁ, বিশ্বাসযোগ্য। বেদে কোথায় আছে দেখা যাক, চুল নিয়ে সেখানে কি বলছে। অথর্ববেদে নাস্তিকদের তিরস্কার করতে গিয়ে বলছে, যে ব্যক্তি বেদবেত্তা, বেদবিদ, জ্ঞানী, সেই মানুষটাকে কেউ থুতু ছেটালে বা তার উপরে শুল্ক, মানে শুল্ক মানে ট্যাক্স, তার উপরে যদি শুল্ক চাপানো হয়, সেই অনুতাপে তাকে রক্তের মধ্যে বসে মাথার চুল ছিঁড়তে হবে। অর্থাৎ কথাটার মানেটা কি? কথাটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, যদি সেই রকম করো, সেই ব্যক্তির গায়ে থুতু ছেটাও, তাহলে তোমার রক্তপাত হবে। এক ধরনের অভিশাপ। ইয়ে ব্রাহ্মণম প্রত্যেষ্টি বন্যে বাস্মিন শুক্লমিশিরে অস্রস্ত মধ্যে কুল্লায়া কেশান খাদন্ত আসাতে। রক্তের মধ্যে বসে থাকতে হবে চুল ছিঁড়ে, চুল ছিঁড়তে হবে রক্তের মধ্যে বসে। পুরুষ এবং নারীর কতগুলো চুলের স্টাইল আমরা জানতে পারি। তার মধ্যে বেশ কিছু স্টাইল এখনো কিন্তু ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, একটু এদিক ওদিক করে আমাদের দেশে এখনো তারা চুল বাঁধেন। তার মধ্যে যেগুলো খুব হিট করেছিল সেগুলিই আমি বলব সেই সময় বৈদিক যুগে। তার মধ্যে একটা হলো, প্রধান বলবো এটা, কপর্দ। কপর্দটা বহু লোক, কপর্দ মেয়েরাও করত, ছেলে এবং মেয়ে। কপর্দ, কুম্ভ, স্টুকা, ওপশ, ও প তালব্যস্য, ওপশ, শিখণ্ড, কুরির, বয়শূন্য রয় দীর্ঘ ইকার, বয়শূন্য র, কুরির, সিমন, দন্তস্বয় দীর্ঘ ইকার মন, সিমন বা সিমন বলতে পারেন। পলিতা, পলিতাটা নিয়ে আমি একটু পরে বলছি। পলিতা এবং কেশর ও প্রবন্ধ। পলিতাটা কি? পলিতা হচ্ছে পেকে যাওয়া চুল, সাদা হয়ে গেছে, তারও স্টাইল ছিল, তারও স্টাইল ছিল। ঋগ্বেদে সেটাও উল্লেখ আছে, তাকে পলিতা বলে। এক এক করে সমস্ত স্টাইল আমি একটু একটু করে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে কপর্দ নিয়ে বলি। এই স্টাইলটা হচ্ছে দু কানের ওপর থেকে, একটু বুঝে নেবেন, আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না। দু কানের ওপর থেকে চুলের গোছা ধরে খোপার মতো করে বেঁধে রাখা মাথার ওপরে, কিন্তু পেছনের চুল ছাড়া রইল। কানের দুপাশ থেকে চুল নিয়ে গিয়ে মাথার মাঝখানে একটা খোপা করা। আবার সমস্ত চুল একবারে গুছিয়ে এনে, এটাও হয়, সমস্ত চুল একবারে গুছিয়ে এনে একটা খোপা করে মাথার উপরে, মাথার মাঝখানে বসিয়ে দেওয়া। আবার অনেকটা এটাও হয়, এই কপর্দই হচ্ছে মাঝখানে না বসিয়ে ওই চুলের খোঁপাটাকে এনে ডান দিকে এখানে ঝোলানো। আমাদের কেমন একটা মনে হয় অস্বস্তি লাগবে। মাথার মাঝখানে নয়, ডান দিকে এখানে ঝুলবে। এই ধরনের স্টাইলটা এখনো আছে। আমি বলে দিচ্ছি, তামিলনাড়ু, কেরালায় গেলে দেখতে পাবেন অনেককে এই স্টাইলে তারা কপর্দ করেন। দক্ষিণ কপর্দ, দক্ষিণ ডান দিকে ঝুলবে। তৈত্তিরীয় সংহিতায় নমঃ কপর্দিনে চ ব্যয়ুপ্ত কেশায়, ব্যয়ুক্ত কেশায় কেন বলল? ব্যয়ুক্ত কেশায় মানে হচ্ছে যার মাথায় চুলই নেই, টাক, মুন্ডিত মস্তক। এই নম কপরদিনে, কপরদিন হচ্ছে, আমি আসবো আরো ব্যাখ্যা করব। কপর্দ,
করেন বলেই মহাদেবকে বলা হয়, মহাদেবের আর এক নাম কপরদিন। প্রণাম করছে, নমঃ কপরদিনে চ ব্যয়ুক্ত কেশায়। মানে ওই কপরদিনকেও প্রণাম করছি, ব্যয়ুক্ত কেশ, যার চুল নেই, মুণ্ডিত মস্তক, তাকেও প্রণাম করছি। মহাদেবকেই বলছে। এবার আপনার মনে হতে পারে যে মহাদেবকে তো কখনো ব্যয়ুক্ত কেশ দেখিনি, মুণ্ডিত মস্তক। তো দেবাদিদেবকে এমন করে সম্বোধন কেন করা হচ্ছে? এর ভাষ্যে ভাষ্যকাররা থাকেন, বুঝিয়ে দেন, মানে ডিকোড করা যাকে বলে। কঠিন ভাষাটা আমরা বুঝতে পারি না, তাকে সহজ করে বুঝিয়ে দেন। এর ভাষ্যে এই কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জটাজুটধারী শিব, তাকেও নমস্কার, মুণ্ডিত মস্তককেও, মানে মুণ্ডিত মস্তকেও তিনি, তাকেও নমস্কার। তার কারণ হচ্ছে মহাদেব, দেখবেন দেবাদিদেব সবসময় বিপরীতধর্মী। একটু খেয়াল করুন, তিনি বিবাগী, তার ঘর সংসার নেই, কিছু নেই, ঘুরে বেড়ান এখানে ওখানে। আবার তিনি বিবাহিত, সংসারী, পার্বতীকে বিয়ে করেছেন, ছেলে আছে, বিপরীতধর্মী। তিনি যোগী, অথচ তার হাতে পিনাক। তিনি মঙ্গলকারী, শিব তো মঙ্গল, তিনি মঙ্গলকারী, আবার তিনি রুষ্ট হয়ে গেলে রুদ্র হয়ে যান, ধ্বংস করেন। এই ধরনের বিপরীত বৈপরীত্য আর কি অনেক আছে। এটা নিয়ে একদিন কখনো বলবো। তিনি ভিখিরি, ভিক্ষা করে খান, অথচ তিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদের অধিকারী, সমস্ত সম্পদের অধিকারী। তো তার কি, তার ভিখারি, তার বিক্রি করার মানে ভিক্ষে করার কোন কারণটা আছে? করেন না। সমস্ত সম্পদের তিনি অধিকারী, অথচ ভিখিরি। তাই এখানে জটাজুটধারীও বলা হয়েছে, আবার মুণ্ডিত মস্তক, ব্যয়ুক্ত কেশও বলা হয়েছে। এই কপর্দ, যে স্টাইলটা নিয়ে বলছিলাম, সম্পর্কে ঋগ্বেদ জানাচ্ছে আমাদের, যারা, এই জায়গাটা দেখুন, যারা ফর্সা রঙের যাজ্ঞিক, যাজ্ঞিক কাকে বলে? মানে যাজ্ঞিক বলুন, যারা যজ্ঞ করেন, দেখবেন অনেকের পদবি এখনো যাজ্ঞিক আছে। তারা আসলে ব্রাহ্মণ তো বটেই, যজ্ঞ করতেন, যজ্ঞের কাজেই তাদের লাগতো। এই ফর্সার, ঋগ্বেদ বলছে যারা ফর্সা রঙের যাজ্ঞিক, তারা মাথার চুলকে সামনে ডান দিকে এনে চূড়ো করে রেখেছে। আমার দেখে বড় ভালো লাগছে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, কপর্দটা এনে ডান দিকে রেখেছে। বেদের, ঋগ্বেদের সময় যারা যজ্ঞ করছেন সেই পুরোহিতেরা। চিত্তঞ্চ মা দক্ষিণত স্কপর্দা ধিয়ম জিনবাস অভি হি প্রমন্দু। মানে দাঁড়ালো কি, এই যে চিত্তঞ্চ, ফর্সা রং, কমপ্লেক্সনের কথা বলছে, ফর্সা রঙের দক্ষিণত স্কপর্দা, দক্ষিণত স্কপর্দা, যারা ডান দিকে ঝুলিয়ে রেখেছে, যে খোপাওয়ালা, যে যাজ্ঞিক ব্রাহ্মণেরা, তাদের দেখে আমার খুব ভালো লাগছে। কপর্দ স্টাইলের আরো বড় উদাহরণ হচ্ছে স্বয়ং দেবাদিদেব, কিছুক্ষণ আগে বললাম মহাদেব। পরে অবশ্য ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে চলে গেলেন, তাকেও কপর্দ করতে দেখা যায়। কখন দেখা যায় একটু খেয়াল করিয়ে দিই। সেই যে নিষাদরাজ গুহ বা গুহক বলেন অনেকে, তিনি রামের বন্ধু, রামের মিতা। শ্রীরামচন্দ্র বা গঙ্গা পার হবেন, পুরো চলে যাননি তখনও, গঙ্গা পার হয়নি, গঙ্গা পার হবেন তার আগে এক রাত নিষাদ রাজের অনুরোধে তার রাজ্যে থেকেছিলেন। তখনও কিন্তু মানে লক্ষ্মণ, মা সীতা সবাই এপারেই আছে, এরপরে পার হয়ে ওপারে চলে যাবেন। তো নিষাদ রাজ, এই গুহ, এই বনবাসে যাওয়ার সময় মিতার জন্যে, মানে বন্ধুর জন্যে, বটের আঠা এনে দিয়েছিলেন। এনে নিজেই মাথায়, শ্রীরামচন্দ্রের মাথায় জটা তৈরি করে দিয়েছিলেন।
ওই কপর্দ তৈরি করে দিয়েছিলেন। কেন করেছিলেন? যে বনবাসে তো সবসময় স্নান-টান হবে না, সবসময় চুলের যত্ন নেওয়া হবে না। কখন কবে স্নান হয়, সেই জন্যেই এরকম একটা জটা তৈরি করে দিয়েছে। এই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের কপর্দ হলো। তার আগে কিন্তু তার কাকপক্ষ, সেটা নিয়ে পরে বলছি। আর শিবের এই স্টাইলের কারণে শিবের নাম হয়ে গেছে কপরদিন। যজুর্বেদে আছে নমঃ কপরদিনে চ পুলস্তয়ে চ। কপরদিনকেও প্রণাম করছি, পুলস্তয় মানে পুলস্ত মুনিকেও প্রণাম করছি। যারা পুলস্ত মুনির অনুগামী, পুলস্ত মুনিও তো বেশ বড় মুনি। সেই পুলস্ত মুনির অনুগামীদেরও এইরকম চুলের স্টাইল করতে হয়। ওই যে দক্ষিণস কাপড়দা। দক্ষিণ ভারতে আমি আগেই বললাম, তামিলনাড়ু, কেরালায় গেলে এদের দেখতে পাবেন। কম পাবেন কিন্তু দেখতে পাবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে বেদে যেমন আমরা দেখলাম, রামায়ণ মহাভারতে এই কপর্দ স্টাইলে প্রচুর চরিত্র আছে, প্রচুর। আর মহিলারাও কিন্তু এই কপর্দ স্টাইল করতেন। তবে একটা কপর্দ নয়, মেয়েরা করত ৪ টে কপর্দ। কিভাবে করত? সেটাও কিন্তু পরিষ্কার লেখা আছে। সমস্ত চুলগুলোকে মেয়েদের ৪ ভাগে ভাগ করত। মেয়েরা ভালো বুঝতে পারবে। আমি এখান থেকে হাত দিয়ে ভালো করে দেখাতে পারব না। ৪ টে ভাগ করত এবং ৪ টে বিনুনি করত। ওই ৪ টে চুল মানে চুলের ভাগকে। বিনুনি করে ৪ কোণায় ৪ টে কপর্দ বানাতো। ৪ কোণায় মানে সামনে ২ টো, আবার এখানে ২ টো। পেছনের দিকে। পেছন মানে একদম পেছনে না, এই মাঝখানটায় ২ টো। এই ৪ টে কপর্দ। এটা মেয়েদের স্পেশালি কপর্দ স্টাইল ছিল একসময়। এরপরে আসছি কপর্দর পর কুম্ভ। কুম্ভ, কয়ের হস্যু, ময় বয়। বানানগুলো বলে দিচ্ছি কারণ কি শুনতে কি শুনবেন সেই জন্যে। কুম্ভ, এটা একেবারে মেয়েদের স্টাইল। এটা ছেলেরা করে না। কি করে? সমস্ত চুলকে হাতের মধ্যে গুছিয়ে এনে, ভালো করে বুঝিয়ে দেখুন পেছন দিকে সমস্ত চুলটা হাতের মধ্যে। এনে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে পেঁচিয়ে দিলেন পুরো চুলটাকে। করে এবার পেছনে লেয়ারের মতো পুরোটা এনে একটার উপরে আরেকটা লেয়ার, যেমন করে ওই জিলিপি ভাজে, জিলিপি তো আলাদা, আলাদা লেয়ার হয়। কিন্তু একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার পড়ছে। আস্তে, আস্তে লেয়ার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। খেয়াল করুন, ওই চুলটা ওইভাবে কুণ্ডলি পাকিয়ে মাথার পেছনে আটকে রাখা হয়, যাতে পেছন থেকে যদি কেউ দেখে ঠিক মনে হবে একটা শঙ্খ। শঙ্খের মাথাটা খেয়াল করুন, অর্ধেক শঙ্খ কেটে দিন, মাথাটা কিরকম ওই রকম পেছন দিক দিয়ে লাগবে। শঙ্খের মতো লাগবে বলেই হয়তো কুম্ভ। কারণ শঙ্খের আরেক নাম হচ্ছে কম্বু। কম্বুকণ্ঠ বলি না? শঙ্খের মতো গলা। কম্বু মানে শঙ্খ। সেখান থেকেই হয়তো এই কুম্ভ কথাটা এসছে। অথর্ববেদে আছে, জালং কুম্ভ কুরীর মিথ্যা চক্ষতে। মানে কি? কুম্ভ বা কুরীর, কুরীর আরেকটা স্টাইল, আসবো পরে। কুম্ভ বা কুরীর আসলে একসঙ্গে গুছিয়ে রাখা চুলের স্টাইল। একসঙ্গে গুছিয়ে যে স্টাইলটা হলো, এই যে আমি দেখালাম, এই কুম্ভ কুরীর আসলে এটা। এটা বোধহয় আমি যেটা বললাম কুম্ভ, এখনো অনেক মহিলা করে থাকেন। খুব তাড়াহুড়ো আছে, অফিসে বেরোতে হবে কি বাইরে বেরোতে হবে, তাড়াতাড়ি ওইভাবে। আমি দেখেছি কিন্তু। এরপরে আসছি স্টুকা। স্টুকাটা কি? অনেকটা ইংরেজি স্টকের মতো শুনতে লাগছে। কিছুটা কাছাকাছিও বটে। আমি বলছি না যে স্টক শব্দটা ওইখান থেকে এসছে, এটা বলছি না। কিন্তু শুনুন তারপরে বুঝতে পারবেন। স্টক মানে কি? এক জায়গায় করা, এক জায়গায় গুছিয়ে রাখা। স্টুকাও হচ্ছে চুলকে এক জায়গায় করা, তবে অন্যভাবে। কিভাবে? চুলকে বিনুনি করে, এই বিনুনি কখনো একটা হয়, কখনো ২ টো বিনুনি হয়। তাকে গোড়ার দিক থেকে মানে বিনুনি করা হলো, আমি গোড়া বলতে মাথার দিকটাই বলছি। মানে মাথার দিকে না, মানে নিচের দিকে। সেইখান থেকে বিনুনি গুটিয়ে, গুটিয়ে ছোট, ছোট করে গুটিয়ে, 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 গুটিয়ে এই পর্যন্ত আনতে হবে কাঁধ। এনে কি করবে? এই জায়গাটায় বেঁধে রাখবে। থোকা বানিয়ে রাখবে। এখানে একটা থোকা,
পেছন আরে বাঁদিকে একটা থোকা। দুটো থোকা হলো। এই দেখবেন স্কুলের মেয়েরা আমি অনেক সময় দেখেছি এভাবে চুল বেঁধেছে। আমাদের ছোটবেলাতেও দেখেছি। এখন এবারে ঋগ্বেদে এই স্টুকার আরেকটি স্টাইলে বলছে বিশিত স্টুকা, বিশিত। বয়রহস্যি মূর্ধন্য ষয়ের হস্যি ত। বিশিত স্টুকা মানে কি? একদম উল্টোটা। এই যে স্টুকা এই যে বললাম এতক্ষণ গুছিয়ে এরকম দুপাশে করে রাখা, থোকার মতো দুপাশে ঝুলবে, এটা হচ্ছে একদম এলোমেলো চুল। কোনো বাঁধা-চাঁদা নয়, একদম না। ঋগ্বেদে সিনিবালি বলে একজন দেবতা আছেন। সিনিবালি পৃথুষ্টুকে বলা হয়। মানে তাকে বলার সঙ্গে, সঙ্গে তাকে পৃথুষ্টুকে বলা হয়। স্টুক কথাটা খেয়াল করুন। তার চুলের স্টাইল দিয়ে তাকে চেনানো হয়। চিনিবালি পৃথুষ্টুকে। তিনি হচ্ছেন কিসের দেবতা? তিনি হচ্ছেন উর্বরতা এবং প্রজনন শক্তির দেবতা। ঋগ্বেদে তাকে দুটো মাত্র শ্লোক দেওয়া হয়েছে। দুটো শ্লোক আছে তার জন্য। অথর্ববেদে এই সিনিবালি দেবীকেই লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা পরে, অথর্ববেদ তো অনেক পরে। স্টুকার পরে হচ্ছে ও-প-স। ও-প তালব্য স। প্রথমেই বলি, এটা হচ্ছে ইউনিসেক্স স্টাইল। অর্থাৎ এটা ছেলেরাও করবে, মেয়েরাও করবে। উভয়ে করতে পারে। স্টাইলটা কেমন? স্টাইলটা হলো চুলগুলো গুছিয়ে ধরে মাঝখানটা একটা খোঁপা করা। মানে পেছন দিকে ধরুন পুরো চুলটাকে নিয়ে লম্বা যতটা তার ঠিক মাঝখানে এনে খোঁপাটা বানাতে হবে। মানে একটা গিঁটের মতো। বোঝা গেল? এইবার খোঁপাটাকে তুলে এনে মাথার মাঝখানে বসিয়ে দেওয়া। এবার ভাবুন আমাদের শুনলে একটু কেমন হাসি, হাসি পাচ্ছে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন বিখ্যাত লোক এটা করতেন। বলছি পরে। খোঁপাটাকে মাঝখানে মাথার মধ্যে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে এই স্টাইলটা। কিরকম লাগবে? সামনে যে দাঁড়িয়ে আছে তাকে মনে হবে যেন এই খড়ের চাল দেওয়া কুঁড়ে ঘরের মতো। সব তো এরকম গোল, গোল হয়ে রাউন্ড, রাউন্ড হয়ে ঝুলে পড়বে। তাই না? দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র এই ওপসও করতেন। এবং তাকে এই কারণে মেঘে ঢাকা মহাকাশও বলা হয়েছে। এই সামনে এরকম ঢেকে রাখে। বোঝাই যাচ্ছে মাঝখান থেকে চুলটা এনে এখানে যদি খোঁপা করে বসিয়ে দেওয়া হয় তাহলে বাকি চুলগুলো তো এখানে গোল্লা, গোল্লা হয়ে পড়বে না? এই স্টাইলটাই ইন্দ্র করতেন। সিনিবালি দেবী যাকে অথর্ববেদে লক্ষ্মী বলা হয়েছে, তিনি আবার এই স্টাইলেও চুল বাঁধতেন। তাহলে দেখুন সিনিবালি দেবী কিন্তু ২-৩ রকমের স্টাইলে চুল বাঁধতেন। বোঝা যাচ্ছে যে ইনি দেবতা হলেও খুব স্টাইলিশ ছিলেন। ৩ টে স্টাইলে তাকে চুল বাঁধতে দেখা যায়। এরপরে আসছি শিখণ্ড। শিখণ্ড। শিখণ্ড মানে হলো একগোছা চুল, মানে শিখণ্ড মানেই হচ্ছে একগোছা চুল, আবার ময়ূরের লেজকেও বলা হয় শিখণ্ড। আরো অনেক শিখণ্ডের অর্থ আছে, সেটা বলছি না। মাথায় এক পাশের চুল, মানে দুটো পার্ট করে নিলেন। এক পাশের চুল না বেঁধে আলগোছে ঘাড়ের উপর দিয়ে ফেলে রাখতে হবে। আর বাকিটা কিন্তু খোঁপা করা। এই যে স্টাইলটা, একে লক্সও বলে, শিখণ্ড বলে। বিশেষ করে নাট্যশাস্ত্রে শিখণ্ডের স্টাইল খুব আছে পরবর্তীকালে নাট্যশাস্ত্রে। এই প্রসঙ্গে যখন শিখণ্ড বলছি তখন শিখাটাও বলে রাখি। আমরা শিখা বলতে ব্রাহ্মণের টিকিকে বুঝি। দেখবেন শিখা বলতেই টিকি, আর কিছু না। তা কিন্তু নয়। শিখা বলতে চুলের গোছাটাকেই বলে। টোটাল চুলটাকেই বলে শিখা। ভগবান শ্রী বিষ্ণুর যে মন্ত্র, তাহলে বুঝুন ভগবান বিষ্ণুর তো নিশ্চয়ই মাথায় ওরকম নয়, ফেলে দেওয়া চুল নয়। ভগবান বিষ্ণুর মন্ত্র, সেখানে শিখার উল্লেখ আছে। মানে গোটা চুলটাই, গোটা মাথার চুলটা, তাকেই শিখা বলত। এবারে
কুড়ির। কুড়িরটা কি? এটা একেবারে মেয়েদের স্টাইল। মাথার মাঝখান থেকে দুভাগে চুল করে নিয়ে দুভাগে ২ টো বিনুনি তৈরি করতে হবে। দুভাগ করে নিলে ২ টো বিনুনি তৈরি হবে পেছনে। ২ টো বিনুনি হলো। এবার ২ টো বিনুনি মাথার দুপাশে গুটিয়ে এনে এমন করে করতে হবে পেছনটায়, ঠিক যেখানে শিং গজায়, হ্যাঁ? ওইখানে এনে ২ টো শিংয়ের মতো রেখে দিতে হবে। যাতে দূর থেকে মনে হয় মাথার উপর ২ টো শিং হয়েছে। এই স্টাইলটাকে বলে কুড়ির। এই স্টাইল ছোটবেলায় দেখুন অনেকে ব্যবহার মানে করত। এখনো করে গ্রাম বাংলায়, বিশেষ করে যখন প্রচণ্ড গরম পড়ে। প্রচণ্ড গরম পড়ছে, গরম লাগছে, মেয়েরা বিশেষ করে এই স্টাইলটা করে। ভাবুন ৩,৫০০ বছর আগে। একটু এদিক ওদিক করে কিন্তু সেই বৈদিক, সেই মহাকাব্যের যুগের স্টাইল এখনো ভারতীয় মেয়েরা সেই স্টাইলেই চুল বাঁধছে। বাঁধে। আমি বললাম আগেই একটু এদিক ওদিক করা। সিমন। সিমন কি? অথর্ববেদে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে লম্বা চুলে মাথার মাঝখান থেকে দুভাগ করে আঁচড়ে পেছন দিকে চুলটা নিয়ে যায় কানের পাশ থেকে। খুব সহজ কিন্তু। জাস্ট আঁচড়ে মাঝখানে সিঁথিটা সেটা একদম মানে এখান থেকে যে দেখা শুরু হবে একদম পেছন পর্যন্ত পরিষ্কার দেখা যাবে। এই যে টেনে পেছনে ছেড়ে দিল, একে বলে সিমন। এই সিমন থেকেই কিন্তু সীমন্ত। সীমন্তে সিঁদুর দেয়, বলে না? সেই সীমন্ত থেকেই কথাটা এসছে সিঁথি। সিঁথি কথাটা আসলে সিমন থেকে এসছে। বিবাহিতরা ওই সিঁথিতে সিঁদুর দেবে। আবার এও লেখা আছে, এও বলা আছে, স্বামী মারা গেলে অর্থাৎ বিধবা হলে ওই সিঁথিটাকে কিন্তু সঙ্গে, সঙ্গে মুছে ফেলতে হবে। অর্থাৎ টেনে পুরোটাই পেছন দিকে গিয়ে আঁচড়াতে হবে। পুরোটা টেনে দিতে হবে। আমি উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। যখন ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডু মারা গেলেন, তারপর থেকে কুন্তী মানে পাণ্ডুর স্ত্রী, তিনি কিন্তু ওইভাবে টেনে আঁচড়াতে শুরু করলেন। বুঝতে পারলেন? কেশর প্রবন্ধ। এটা একটা স্টাইল। যদিও এই স্টাইলটা খুব সিম্পল, একদম। কেশর কথাটার মধ্যে বুঝতে পারছেন যে সিংহের কেশর এর মধ্যে আছে কোথাও। এই স্টাইলে কি চুলগুলো গলা থেকে নেমে ঝুলতে থাকবে। মানে এমন করে দুপাশ থেকে আসবে গলা থেকে, চুল ছেড়ে রাখা সামনেটা এনে। এখন দেখবেন খুব স্টাইল হয়েছে, মেয়েরা এটা করে। সিংহের কেশরের মতো। ছেলেরাও করে, ছেলেরাও আজকাল লম্বা, লম্বা চুল রাখছে। তারাও আমি দেখেছি করতে। এই স্টাইলটাকে বলে কেশর প্রবন্ধ। আরেকটা স্টাইল, যদিও এটা বেদে কোথাও নেই, এটা বলে রাখি, এটা নাট্যশাস্ত্রে পরবর্তীকালে বিশেষ করে সংস্কৃতে যে নাটক বা কাব্য সেখানে খুব দেখা যায়। ধাম্মিল্লা, বানানটা একটু দেখে নিন। ধা, ধয়াকার, ময় ময়ের হস্যি, লয় লয় আকার। ধাম্মিল্লা। এই কারণে বলছি যে অনেকটা চেনা লাগবে ধাম্মিল্লা। দেখুন স্টাইলটা। এই স্টাইলটা কেমন? মেয়েরা দুপাশ থেকে ২ টো বিনুনি মাথার পেছনে এসে, মানে ২ টো বিনুনি হলো। এবার মাথার পেছনে এসে দেখুন এই বিনুনিটা এই দিকে পাক খাচ্ছে, খেয়ে আবার এইদিকে এলো। আবার এই বিনুনিটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। মানে ডান দিকেরটা বাঁদিকে আসছে, বাঁদিকেরটা ডান দিকে যাচ্ছে। এইভাবে এরকম একটা বেড়ের মতো তৈরি করছে। ২ টো বেনুনি ২ টো বিনুনি ২ টো বিনুনিকে পেঁচিয়ে রাখছে পেছন দিকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি হয়তো ভালো করে বোঝাতে পারছি। এটা কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আমাদের মা-বোনেরা বহুবার করেছেন, এখনো করেন এবং এর সঙ্গে যোগ করে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে ফিল্মগুলো আছে হলিউডি, সেখানেও কিছু, কিছু ছবিতে দেখবেন এই স্টাইলটা আছে। ধাম্মিল্লা। আমাদের নাটকে তো পরবর্তীকালে সংস্কৃত নাটকে অনেক জায়গায় ধাম্মিল্লা আছে। অনেকগুলো স্টাইল বললাম।
তাও পরবর্তীকালে আরো অনেক স্টাইল এসেছে। সেটা কিন্তু এই স্টাইলগুলোকেই ভেঙে চুরে একটা অন্যরকম প্রকারভেদ। চুল বাঁধা যেমন স্টাইল, আবার এই স্টাইলই জানিয়ে দেয় প্রাচীনকালে বিশেষ করে মহিলাদের তারা কোন স্টেটাসে আছে। যেমন ধরুন কারো স্বামী-স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে। অথবা স্বামী-স্ত্রী কাছাকাছি থাকেন অথচ তারা কেউ কারো কাছে আসেন না। দূরে, দূরে থাকেন। অথবা কাছে আছেন তেমন কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে ওই মহিলা বিরহে আছেন। এটা জানান দেওয়ার জন্যে সেই মহিলা এক বেনি করে থাকবেন। একটা সিঙ্গল বেনি হবে। যতদিন না তার এই স্ট্যাটাসটা বদলে যাচ্ছে, ততদিন তিনি একবেনী ধরা, এক বেনি ধরা বলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শকুন্তলাকে ছেড়ে যখন দুষ্যন্ত চলে গেল, আর তো মনে করেনি দুষ্যন্ত শকুন্তলাকে। সে তো ভুলেই গেছে। কোনো যোগাযোগ ছিল না। তখন শকুন্তলা কিন্তু এই এক বেনি ধরা হয়েছিলেন। সবথেকে বড় উদাহরণ এক বেনি ধরার রামায়ণ। সেখানে সীতা যখন রাবণের অশোক বনে রাবণ আটকে রেখেছে, তখন তিনি বিরোহিনী। তখন তিনিও কিন্তু এই এক বেনি ধরা হয়েছিলেন। এই এক বেনি ধরাটা হচ্ছে একটা প্রতীক, একটা সিম্বল যে তিনি ভালো নেই। তিনি কষ্টে আছেন। তিনি বিরহে আছেন। আরো একটা কথা এখানে উল্লেখ করা আছে। সন্তান সম্ভবা মায়েরা তারা কিভাবে চুল বাঁধবেন? এই কপালে চুল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত পুরো চুলটাকে দুভাগে ভাগ করতে হবে। দুটো বিনুনি বানাতে হবে। এই দুটো বিনুনিতেই যতদিন না মার সন্তান হচ্ছে, ততদিন এই ২ বিনুনিতে থাকতে হবে। এখনো দেখবেন অনেক হাসপাতালে মহিলাদের এভাবে আ এই স্টাইলেই চুল বাঁধা হয়। এ তো গেল চুলের নানা রকম স্টাইলের কথা। চুল কেটে, ন্যাড়া করে, অপমান করা মহাকাব্যে কম নেই। এত আছে যে আমি বলতে পারব না। দ্রৌপদীর সঙ্গে দুর্যোধনের ভগ্নিপতি, জয়দ্রথ। জয়দ্রথকে নিশ্চয়ই আপনারা জানেন। কারণ দুর্যোধনের বোন দুঃশলা তাকে বিয়ে করেছিল জয়দ্রথ। ওদের একটাই বোন ছিল। এই জয়দ্রথ যখন দ্রৌপদীকে চূড়ান্ত অপমান করেছিল, অপমান মানে মানে অসভ্যতা, অভব্যতা। ভীম তখন জয়দ্রথকে খেয়াল করতে হবে, আর কিছু করেনি। যেহেতু ভগ্নিপতি, মাথার চুল খামচা, খামচা করে কেটে দিয়েছে বিভিন্ন জায়গায়। যদিও দ্রৌপদী চেয়েছিল একেবারে মেরে ফেলতে। এছাড়াও দ্রৌপদী অভিশাপ দিয়েছিল কৌরব পক্ষের সমস্ত মেয়েদের যখন ওকে অপমান করেছিল রাজসভায় টেনে এনে। কি বলেছিল? যে সবাই যখন হেরে গিয়ে কৌরব পক্ষের হেরে গিয়ে মারা যাবে, তখন তাদের এই বউয়েরা মুক্ত কেশ হয়ে স্বামীদের রক্তাক্ত দেহের ওপর আলিঙ্গন করবে রক্তের মধ্যে গিয়ে এবং কাঁদবে। এই অভিশাপটা দ্রৌপদী দিয়েছিল কৌরব পক্ষের মেয়েদের, যারা সেদিন একটা কথাও বলেনি। তো এহানো চুল যা সুখে দুঃখে মানে অপমানে অনেকটা অনুষঙ্গ হিসেবে কাজ করেছে, সেই চুলের যত্ন বা পরিচর্যা সেটা তো একটা ব্যাপার। এ তো গেল চুলের স্টাইল এতক্ষণ। সেই চুলের যত্ন বা পরিচর্যা কিভাবে হবে সেটাও কিন্তু বেদেই পরিষ্কার লেখা রয়েছে। চুলকে কি করে বাড়াবে তার উপদেশে অথর্ববেদ বলছে, "ইয়স্তে কেশা অবপদ্যতে", অবপদ্য মানে পড়ে যাওয়া। "ইয়স্তে কেশা অবপদ্যতে সমূলঃ ইয়া বৃশ্চতে",
বৃশ্চাতে মানে আহ, ছিঁড়ে যাওয়া, অবপদ্যতে মানে পড়ে যাওয়া, সমূলে উৎপাটন হচ্ছে, হয় না অনেকে চুল একদম গোড়া থেকে উঠে আসে। ইয়স্তে কেশা অবপদ্যতে সামুলা ইয়া বৃশ্চাতে ইদম তম বিশ্বভেষজ্যা অভিসিঞ্চামি বিরুধা। বিরুধা মানে লতানো ওষুধ, এক ধরনের গাছ। অভিসিঞ্চামি মানে ভিজিয়ে দেওয়া। আর কি বলছে এটা, যে সমূলে পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া চুল, এই ওষুধে, এই যে লতা লতানে যে গাছ ওষুধ রয়েছে, এর রস দিয়ে ভিজিয়ে দিলে সমস্ত চুলের রোগ সেরে যাবে, নতুন চুল গজাবে। এর ঠিক আগের শ্লোকটা আমি উচ্চারণ করছি না, এর ঠিক আগের শ্লোকটা বলছে নিতত্নি গাছের কথা, তার স্বর্গীয় ব্যবহার। নিতত্নিকে স্বর্গীয় গাছ বলা হয় চুলের জন্য। তার ব্যবহারের কথা উল্লেখ করেছে, যা দিয়ে আমরা চুলের যত্ন করি। এখন এই নিতত্নি গাছটা কি, কেমন দেখতে? এটা একটা লতানো গাছ। নিতত্নির আরো অনেক নাম আছে। কেউ বলেন দেবী, দেবী গাছও বলে। কেউ বলে চুপুনিয়া, চুপুনিয়া। কিন্তু বিখ্যাত ভাষ্যকার সায়নাচার্য, তাকে আমরা ভীষণ মানি, অত বড় পণ্ডিত, সায়নাচার্য বলেছেন একে যে ন্যাক প্রসারণশীল ঔষধি, যা চুলের প্রভূত উপকার করে। অনেকে এই নিতত্নি গাছকে কাচমাচু গাছের সঙ্গে মানে বলেছে ও কাচমাচু গাছই নিতত্নি। আবার অনেকে বলেছে জীবন্তী ফল যে গাছ, সেটাই নিতত্নি। আবার অনেকে বলেছে ভৃঙ্গরাজই হচ্ছে, ভৃঙ্গরাজের নাম আপনারা বেশি শুনে থাকবেন, ভৃঙ্গরাজই হচ্ছে নিতত্নি। অথর্ববেদের কৌশিক সূত্রে, কৌশিক সূত্র কিন্তু অনেক বড়, সেখানে অনেক কিছু আছে। মানে চুল ফেলে দেওয়া থেকে শুরু করে, মানে একজনের চুল আরেকজনের মাথায় গজিয়ে দেওয়া, এরকম অনেক, জানেন তো অথর্ববেদ তো অনেক এরকম মারণ উচাটন অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, সেই কৌশিক সূত্রে কুস্থ, শমী গাছ, তিল, এসব দিয়েও চুলের পরিচর্যার কথা বলেছে। নিকতা গাছের মূল, তাকে জলে সিদ্ধ করে বেটে নিয়ে সেটা জল দিয়ে চুল ধোয়ার কথা উল্লেখ করেছে। এখন নিকতা গাছটা কি, এটা তো বুঝতে হবে। নিকতা গাছ কোনো কোনো টিকাকার দারু হরিদ্রা বলে দিয়েছে, তবে আমরা সায়নাচার্যের কথা শুনব। সায়নাচার্য বলেছেন, তার মতে হরিদ্রা কাথ উদকেন, হরিদ্রা কাথ উদকেন, উদক মানে তো জল জানেন, হরিদ্রার কাথ, হলুদের কাথ বোঝেন, একটা মানে থেতো করা একটা ব্যাপার আর কি, কাথ বলে। অনেক সময় যারা কবিরাজি খান তারা জানেন, এটা কাঁধ বানাতে হয়, বিভিন্ন লতা টতার কাঁধ বানানো, তো আপনারা অনেকেই জানেন। সেইটা জলের সঙ্গে মিশিয়ে ওই কাঁধটা চুলে পরিচর্যা করা হয়। এবার তো পরিচর্যা হলো, চুলকে সুগন্ধিত করতে হবে, গন্ধ না এলে, হেঁটে যাচ্ছে চুল থেকে গন্ধ না বেরোলে, আগেও হতো। কিভাবে করে? বিশেষ করে রাজ পরিবারের মেয়েরা, তাদের অনেক চাকর বাকর, তাই না? অনেক চাকর বাকর হয় রাজ পরিবারের মেয়েদের, রাজকন্যা, রাজরানী যিনি, তিনি তো পালঙ্কে শুয়ে আছেন, আর চুল পালঙ্ক থেকে ছাড়িয়ে যারা শৈরিন্দ্রী তারা ধরে রেখেছেন এভাবে, হ্যাঁ? আর তার তলায়, চুলের তলায় হুম, নানান রকম সুগন্ধি দেওয়া হয়। ধূপ, ধূপের ধোঁয়া, এমনকি ৩০-৪০ টা ভেষজ পর্যন্ত দেওয়া হয়, তার গন্ধ। এছাড়াও চন্দনের পেস্ট বানিয়ে চুলের মধ্যে মাখিয়ে রাখা হয়। কোথাও, কোথাও কস্তুরী বা মাস্ক যাকে বলে, হরিনাভি, হরিণের নাভি, প্রচণ্ড গন্ধ জানেন, প্রচণ্ড দামও। সেই কস্তুরী বেটে চুলের মধ্যে মাখিয়ে রাখা হয় এবং সে গন্ধ বহুদিন থাকতো। এ রাজরানী ছাড়া কারা মাখবে বলুন? হ্যাঁ? তো এই আমরা এখনো দেখি যে আ
পার্লারে বা ঘরে যারা নিজেদের ট্রিটমেন্ট নিজেরা করেন ত্বকের, মুখের মধ্যে কিছু রেখে সারাদিন চলে গেল, হ্যাঁ? চোখের উপর দুটো শসা রেখে। এইভাবে দেখি তো আমরা এখন অনেকে অভ্যেস হয়ে গেছে। এখন আর অত হাসাহাসি করে না কেউ। বা চুলে একটা কিছু লাগিয়ে সারাদিন একবেলা চলে গেল তারপরে ধুলো। তখনও কিন্তু এটা হতো। চুলে চন্দন লাগিয়ে রাখতো আগের কালে। চুলে হরিনাভি লাগিয়ে রাখতো। আরো এরকম ৩০-৪০ রকমের ভেষজ, মসলা মাখিয়ে রাখতো। তারপরে চুল ধুয়ে নিত। এবং শুনলে অবাক হবেন যে চুলে যে এক ধরনের পোকা হয়, যাকে বলে উকুন, এটা মারার জন্য ভেষজের কথা উল্লেখ আছে। সেটাও চুলের মধ্যে লাগানো হতো। কারণ উকুনটা তো আর আজকে নয়, তখনও ছিল। হ্যাঁ? তো সেটা তাড়ানোর তো ব্যবস্থা করতে হবে। কি নেই সেখানে? এবারে হচ্ছে চুল কাটা। অথর্ববেদে ৩ জায়গায় খুরের কথা উল্লেখ আছে। খুর। যদিও তীর যে বানানো হতো যুদ্ধ করার জন্য, সেই তীরের যে দুপাশ, মাথার দিকটা, সেই দুপাশেও কিন্তু খুর আটকানো হতো। মানে খুর বানানো হতো। এই খুরই হচ্ছে ব্যবহার করা হতো চুল দাড়ি কাটতে। কোথাও, কোথাও কোনো বিদেশি পণ্ডিতেরা, আমাদের তো শাস্ত্রের প্রচুর বিদেশি পণ্ডিত আছে এবং তারা তাবড়ো, তাবড়ো পণ্ডিত। তারা কাঁচির কথাও বলেছেন। এমনকি খুর ধার দেওয়ার জন্যে আপনারা খুর ধার দিতে দেখেছেন। গ্রাইন্ডিং স্টোন, শান পাথর যাকে বলে। মেয়েরা না দেখলেও ছেলেরা তো নিশ্চয়ই দেখেছেন। যেভাবে ধার দেওয়া হয় এ মাথা ও মাথা করে। এই শান পাথরে খুর শান দেওয়া হয় কিভাবে? তার একটা সুন্দর উপমা অথর্ববেদে আছে। সেটা দিয়ে আজকের আমার এই চুলের পর্ব শেষ করব। অথর্ববেদ বলছে, এ যেন মানে খুরে শান দেয় কেমন? এরকম, এরকম। পাথরটা এইটা, এটা খুর, খুরটা এইভাবে শান দিচ্ছে। তুলনা করছে দেখুন। এ যেন অনেকটা ঠোঁটের ওপর দিয়ে জিভ চেটে নেওয়া। আমরা ঠোঁটের উপর দিয়ে জিভ চাটি না? এরকম করে? এটা এই শান দেওয়াটাও এরকম। ভাবুন, কল্পনাটা ভাবুন সেইসব মানুষদের। আপনাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। শেষ করতে হবে। ওই একটা কথা বলতে হয় শেষে। লজ্জার মাথাকেও বলতে হয়। এ কমেন্ট লিখুন, লাইক দিন এবং শেয়ার করুন। যদি ভালো লাগে। ভালো না লাগলে করতে বলছি না। ভালো লাগলে এটা করুন। আমি একান্তভাবে চাইছি। আজকের মতো এইটুকুই। আবার কথা হবে। নমস্কার।